সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়াড় বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এটি দেখে নেব। তো প্রথমত এই চুয়াড় বিদ্রোহ, এই চুয়াড় কারা ছিলেন না, চুয়াড় একটি জনগোষ্ঠীর মানুষজন ছিলেন, আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন, যারা ছিল মূলত পাইক। পাইক অর্থাৎ কি না, কোনো জমিদারের অধীনে তারা সেনাবাহিনীর হিসেবে বা সৈনিক হিসেবে নিযুক্ত থাকতো, তাদের বাড়িতে দারোগা বা অন্য এই ধরনের সিপাহীর কাজকর্ম করতো, তাদেরকেই বলা হতো মূলত পাইক। তো এই পাইকরা এবং জমিদাররা সম্মিলিতভাবে চুয়াড় বিদ্রোহ সংগঠিত করেছিল, ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। ইংরেজদের যে অন্যায় অত্যাচার, বিশেষত জমিদারদের রাজস্বের পরিমাণ বৃদ্ধি করার কারণে কিন্তু পাইকদেরও অনেকটা অসুবিধা হয়েছিল, যে কারণেই যখন জমিদারদের সমস্যার সাথে সাথে পাইকদের দৈনন্দিন জীবনের অবস্থার অবসান ঘটলো, সেই মুহূর্তে তারা বিদ্রোহ বা প্রতিরোধ গড়ে তুলেছিল। 1798-99 সালে পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুরে চুয়াড় জনগোষ্ঠীর মানুষেরা এই বিদ্রোহ সংগঠিত করেছিল। দেখো, এই বিদ্রোহে যখন সূত্রপাত ঘটেছিল তখন যে চুয়াড় জনগোষ্ঠীর মানুষজন, যারা মূলত ছিল পাইক, পাইকের কাজ করতো বা পাইকের কাজের সাথে যুক্ত ছিল, এই পাইক কারা না, পাইক হলো যে স্থানীয় জমিদাররা ছিল, সেই জমিদারদের অধীনে কর্মরত যে সেনাবাহিনী বা সৈনিক, সেই জমিদারদের অধীনে কর্মরত সৈনিকদেরকেই বলা হতো পাইক। তো এই সময় তারা মূলত বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল বা যে ইংরেজদের, ব্রিটিশদের বিরুদ্ধে তারা বিদ্রোহের সূচনা করেছিল। কারণটা কি ছিল না, পাইকরা তাদের জমিদারদের ওপর নির্ভরশীল করে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করত। কিন্তু যখন ব্রিটিশরা রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে থাকলো এবং ভূমি সংস্করণের নামে বিভিন্ন ধরনের রাজস্ব জমিদারদের ওপর চাপিয়ে দিতে থাকলো, তখন জমিদারদের পক্ষে ওই বিশাল পরিমাণ রাজস্ব দেওয়া সম্ভব হচ্ছিল না, বা ঋণ মুকুব বা ঋণ পরিশোধ করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, যে কারণে তারা অনেকেই জমিদারি হারিয়ে ফেলছিল। সাথে সাথে এই পাইকদের দৈনন্দিন জীবনেও দুর্দশা নেমে এসেছিল, যে কারণে কিন্তু এটি মূলত জমিদার এবং পাইক জনগোষ্ঠী দুজনেই উভয়েই কিন্তু একত্রিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। তাহলে এটি এমন একটি বিদ্রোহ যেখানে আমরা দেখতে পাচ্ছি কি পাইক এবং জমিদার উভয়ই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। উভয়ই ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। এখানে এতদিন আমরা যে বিদ্রোহগুলি দেখে এসেছি, সেগুলি কোনোটিতে আমরা দেখেছি যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে, কোনোটিতে জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে। কিন্তু চুয়াড় বিদ্রোহ ছিল একটু আলাদা, যেখানে আমরা দেখছি যে পাইক এবং জমিদার উভয় সম্প্রদায় একত্রিতভাবে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করছে। তো সেটা কবে না, 1798 সাল থেকে 1799 সাল, এই সময়কালের মধ্যে। এবং অবিভক্ত মেদিনীপুরে এই জনগোষ্ঠীর মানুষজনেরা বিদ্রোহের সূত্রপাত করেছিল। নেতৃত্ব প্রদানকারী ঘাটশিলার থলভূমির রাজা জগন্নাথ সিংহ প্রথম এই চুয়াড় বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল। এই চুয়াড় বিদ্রোহ দুটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল। প্রথম পর্যায়টি ছিল 1767 খ্রিস্টাব্দে, যেটি প্রথম পর্যায়ে থলভূমির রাজা জগন্নাথ সিংহ এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। কিন্তু ব্রিটিশরা বিভিন্ন অস্ত্রশস্ত্রের মাধ্যমে এবং তাদের দমনমূলক কার্যকলাপের মধ্য দিয়ে এই বিদ্রোহকে দমন করে দিয়েছিল। পরবর্তীকালে 1798 এবং 99 সালে পুনরায় এই বিদ্রোহটি আবার সূচনা ঘটেছিল, এবং তখন বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং, মেদিনীপুরের রানী শিরোমণি, অচল সিংহ, মাধব সিংহ, লাল সিংহ, মোহন সিংহ প্রমুখ ব্যক্তিরা এতে নেতৃত্ব প্রদান করেছিল। এই যে মেদিনীপুরের রানী শিরোমণি, ইনি ছিলেন কর্ণগড়ের রানী এবং একে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়ে থাকে, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তিনি তাদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন এবং সশস্ত্র বিদ্রোহেরও সূচনা করেছিলেন, যে কারণে একে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়ে থাকে। এবং এই যে অচল সিংহ গরিলা পদ্ধতিতে যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। এখান থেকে তোমরা একটা এসএকিউ প্রশ্ন পেয়ে যেতে পারো যে গরিলা পদ্ধতি কে অবলম্বন করেছিলেন চুয়াড় বিদ্রোহে, সেখানে অচল সিংহের নাম তোমরা পেয়ে যেতে পারো। এবং মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়ে থাকে, রানী শিরোমণিকে। তো মূলত নেতৃত্ব প্রদান কারা করেছিলেন, অচল সিংহ, মাধব সিংহ, লাল সিংহ, মোহন সিং প্রমুখ ব্যক্তিরা। এই বিদ্রোহের বৈশিষ্ট্য কি ছিল না, একটি বৈশিষ্ট্য তোমাদের বললাম যে এটি দুটি পর্যায়ে সংগঠিত হয়েছিল। প্রথম পর্যায়টি হলো 1767 খ্রিস্টাব্দ থেকে এবং দ্বিতীয় পর্যায় 1798 থেকে 99 খ্রিস্টাব্দে। এবং আরেকটি বৈশিষ্ট্য হলো এই বিদ্রোহটি আলাদা, যে পৃথক, কারণ
কি না এখানে জমিদার এবং পাইক উভয় জনগোষ্ঠী একত্রিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল, যে কারণে এই বিদ্রোহটি কিন্তু অন্যান্য বিদ্রোহের থেকে পৃথক ছিল। এছাড়াও এখানকার যে পাইক জনগোষ্ঠীর মানুষজন তারা কিন্তু সশস্ত্র ভাবেই ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল, কারণ তারা প্রথম থেকেই একজন সৈনিক দল হিসেবে কাজ করত। তো সেনা হিসেবে তারা কিন্তু সশস্ত্র ভাবেই প্রস্তুত ছিল। তো প্রথমেই তারা সশস্ত্র আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। তাহলে তিনটি বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম। ফলাফল কি না, বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামক একটি বিশেষ জেলা গঠন করা হয়েছিল। বর্তমানে যে বিষ্ণুপুর শহরটি রয়েছে তাকে কেন্দ্র করে জঙ্গলমহল নামক একটি বিশেষ জেলা গঠন করা হয়েছিল এই বিদ্রোহের পরবর্তীকালে। এবং আরেকটি যেটি হলো যে পাইকরা যারা আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থাগুলি এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনগুলি মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষজন অনেকটা পরেই সূত্রপাত ঘটেছিল। প্রায় এর 100 বছর পর যে মধ্যবিত্ত সম্প্রদায় যে আন্দোলনের সূত্রপাত করেছিল তা কিন্তু অনেক আগেই এই নিম্ন সম্প্রদায়ভুক্ত পাইক লোকজনেরা তা সূচনা করে ফেলেছিল। তো ফলাফল হিসেবে আমরা একটি তো দেখতে পেলাম যে বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামক একটি শহর গড়ে তোলা হয়েছিল। সাথে সাথে এর আরো একটি বিশেষতা হলো যে এরা নিম্ন সম্প্রদায়ভুক্ত মানুষজন হওয়ার পরও কিন্তু এরা আমাদের যে মধ্যবর্তী সম্প্রদায়ভুক্ত মানুষজনের থেকে অনেক এগিয়ে ছিল। তারা অনেক আগেই বুঝতে পেরেছিল যে ব্রিটিশ শক্তি তাদের পক্ষে কতটা ক্ষতিকারক, যে কারণেই তারা এরূপ একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। তো এখান থেকে আমরা এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন হিসেবে পেয়ে যেতে পারি চুয়ার বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল, কোন কোন জায়গাতে সংগঠিত হয়েছিল এবং নেতৃত্ব প্রদান কারা করেছিল। এছাড়াও এখান থেকে আমরা যে এলএকিউ প্রশ্ন যে চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এরূপ একটি ডাইরেক্ট এলএকিউ প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, অথবা রানী শিরোমণি ও অচল সিংহের চুয়ার বিদ্রোহের কি ভূমিকা রয়েছে এরূপ একটি এলএকিউ প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.